আমাদের ভবিষ্যৎকে বিনির্মাণ করতে হয় বলেই এই খারাপ ইতিহাসটাও পড়তে হবে, যে কি হয়েছিল আমাদের ন্যাশনের উপরে, আমাদের অর্থনীতির উপরে। একটা ফ্যাসিস্ট সরকার জাতিকে কিভাবে ধ্বংস করে, জাতির অর্থনীতিকে কিভাবে ধ্বংস করে, জাতির সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কিভাবে করাপ্ট করে, পলিউটেড করে, ধ্বংস করে সেই জাতিকে এমন একটি অধম জাতিতে পরিণত করে, সেই ইতিহাসটা আমাদের জানতে হবে। ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্য দিয়ে বা এই ভূখণ্ডকে দখল করলেও 200 বছরে যে পরিমাণ অর্থনৈতিক লুটপাট তারা করেছে, সেটার একটা বক্তৃতা আমি শুনেছিলাম ভারতীয় একজন বিশিষ্ট রাজনীতিবিদ, আমি নাম এখানে নিতে চাই না, ইনি একজন অক্সফোর্ড ফেলো এবং ওইখানে ইনি বক্তৃতা দিয়েছেন। তার চাইতে বহু গুণ বেশি লুটপাট করেছে বিগত 15 বছরে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিম। বর্তমান বাজেটে মূল্যস্ফীতির বিষয়টি নিয়ন্ত্রণ করার জন্য খুব বেশি কার্যকর কিছু পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে সরকারের ভাষ্য অনুযায়ী মূল্যস্ফীতি 10%, তবে খাদ্য মূল্যস্ফীতি আরো বেশি হতে পারে বলে আপনাদের এই ওয়ার্কিং পেপারে কি নোটে বলা হয়েছে, যেটা পত্রিকান্তরে আমরা শুনতে পেয়েছি বা জানি, এটা প্রায় 15%, যেটা জনগণকে খুব বেশি আঘাত করে, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী এর দ্বারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হন এবং সরাসরি তাদের সংসার পরিচালনায় এটা খুব বেশি তাদেরকে কষ্ট দেয়। তো বাজেট যদি 18 কোটি মানুষের মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর যারা অধিকাংশ তাদের বিপক্ষে যায়, সেই বাজেটকে কখনো গণমুখী বলা যায় না। তবে এখানে একটা উদারতা প্রকাশ করেছেন এই সরকার, যে এটা আসলে গণমুখী বাজেট আমরা করতে পারিনি, এটা গতানুগতিক বাজেট। তবে স্বীকার করে কি দায় মুক্তি দেওয়া যায়? 10 মাস যথেষ্ট সময় একটা বাজেট প্রণয়নের জন্য। একটা নির্বাচিত সরকার 12 মাস কাজ করে না বাজেট প্রণয়নের জন্য। রাজনৈতিকভাবে বাজেটের 3-4 মাস আগ থেকে মনোযোগ দেয়। তার আগ পর্যন্ত যে সরকারের স্ট্রাকচার থাকে, ব্যুরোক্রেসি থাকে, তারা বাজেট অনুবিভাগ, অর্থ বিভাগ এবং অন্যান্য বিভাগ যারা কাজ করে, তারা ব্যুরোক্রেটিক ওয়েতে প্রিপেয়ার করে। সেটা আমার সরকার পরিচালনার বিরোধী দলে সংসদে আমার অভিজ্ঞতা আমাকে তাই বলে। কিন্তু নীতি নির্ধারণের সিদ্ধান্ত যদি রাজনৈতিক পর্যায় থেকে না যায়, ব্যুরোক্রেটিক পর্যায় থেকে কখনো জনগণের পক্ষে বাজেট আসে না। কেন্দ্রে বসে, সংসদে বসে যে সিদ্ধান্ত রাজনীতিবিদগণ নেন, তার প্রতিটি পদক্ষেপ প্রান্তিক জনগোষ্ঠীর, পেরিফেরিয়াল এরিয়াতে যে বিধবা মহিলা বসে আছে তাকেও এফেক্ট করে। কেরোসিনের মূল্য 1 টাকা কমলো কি কমলো না, সেটা ঢাকার ধনিক শ্রেণী বা মধ্যবিত্ত শ্রেণীকে হয়তো খুব বেশি আহত করবে না, কিন্তু যে প্রদীপের আলোয় সংসার চালায়, সন্ধ্যা হতে হতেই যে তার নাওয়া খাওয়া সব সমাপ্ত করে নিদ্রা যায়, আর একটু প্রদীপ জ্বালালে কেরোসিন বেশি লাগবে বলে তাকে আহত করে। সেই জন্য যে কোনো সিদ্ধান্ত বাজেটের রাজনৈতিকভাবে এমন ভাবে নিতে হয় যেন সকল জনগোষ্ঠীর কাছে সেটা গ্রহণযোগ্য হবে, কাউকে আহত করবে না, কাউকে অতিরিক্ত বেনিফিটও দেবে না। তো সেই রকম একটি কল্যাণ বাজেট করার জন্য আমাদেরকে হয়তো আরো অনেক বেশি সংস্কারের মধ্যে দিয়ে যেতে হবে। এবং সেই সংস্কারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার কথাটা আপনার প্রাসঙ্গিক লাগবে কিনা আপনাদের আমি জানি না, তা হচ্ছে ন্যাশনাল একটা করাপশনের মধ্য দিয়ে মানি ফিলফারেজ এবং সাইফোন হওয়ার যে কারবার বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় এস্টাবলিশড হয়ে গেছিল, এগুলো জনগণেরই টাকা, এইগুলো বাজেটকে সমৃদ্ধ করত, এগুলো সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্ককে বাড়াতে পারত, তাদের সাহায্যের পরিমাণটা বাড়তে পারত, আমাদের শিক্ষা খাতকে স্ফীত করতে পারত এবং আমাদের স্বাস্থ্য খাতকে আরো বেশি বড় করতে পারত।
এবং সেটার বেনিফিটটা আমাদের সকল জনগোষ্ঠী পেত। আমরা বলছি যে সবার জন্য স্বাস্থ্য আমরা নিশ্চিত করব, জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়ন করব। আমাদের 31 দফায় আছে যে জিডিপির ৫% আমরা সেখানে বরাদ্দ করার চেষ্টা করব। আমাদের কমিটমেন্ট আছে শিক্ষা খাতে কিভাবে আমরা জিডিপির 5% বরাদ্দ করার জন্য আমাদের কমিটমেন্ট আছে। সেগুলো কোত্থেকে আসবে? অর্থনৈতিক শক্ত ভিত্তি থাকলেই তো আসবে। তো যদি অর্থনীতিকে এইভাবে ডাই ডাউন করেছে যারা, সেটাকে যদি আমরা পুনরুদ্ধারের জন্য সক্রিয় হই, চেষ্টা করি এবং উদ্ধার করতে পারি, নিদান পক্ষে ফিলফারেজ এবং সাইফোনিং কমাতে পারি বা বন্ধ করতে পারি, তাহলেই তো আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে এবং আমরা জনগণের কল্যাণে সেরকম বাজেট প্রণয়ন করতে পারবো। এগুলো এমনি আমি আপনাদের সামনে বলছি তা নয়, এগুলো তথ্যভিত্তিক। দেবপ্রিয় ভট্টাচার্য আমাদের সম্মানিত বাংলাদেশের একজন প্রথিতযশা অর্থনীতিবিদ, তার নেতৃত্বে হোয়াইট পেপার সেল গঠন করা হয়েছিল, কমিশন গঠন করা হয়েছিল। তিনি যে রিপোর্টটি প্রদান করেছেন সেই রিপোর্টের যে এক্সিকিউটিভ সামারি, সেটাতে আপনারা দেখবেন যে এটা অবশ্য ইংরেজিতে লেখা হয়েছে। ওনারা বাংলা করবেন বলে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যাতে সবাই পড়তে পারে বাংলাদেশে। এটা এমনিতে বোধহয় 385 পৃষ্ঠার মতো রিপোর্ট, বাট এক্সিকিউটিভ সামার এটা 9-10 পৃষ্ঠার মতো হবে। তো আমি মোটামুটি দেখেছি, তাতে বলা হয়েছে বাংলাদেশের যে ট্যাক্স মওকুফের ক্ষেত্রে যে অনিয়ম করা হয়েছে, সেটার যদি অর্ধেকও করা হতো, যেই টাকা বেঁচে যেত যাতে, তা দিয়ে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য খাতের বাজেট আরো 2 গুণ 3 গুণ করা যেত। এটা হচ্ছে একটা প্রথম প্যারাগ্রাফের কথা তার এক্সিকিউটিভ সামারিতে। কিন্তু তিনি বলেছেন যে মেগা দুর্নীতির মাধ্যমে মেগা প্রজেক্টে 2,80,000 কোটি টাকার করাপশন করা হয়েছে বিভিন্ন ভাবে। তিনি বলেছেন যে সমস্ত রাজনৈতিক বিবেচনায় ঋণ দেয়া হয়েছে ব্যাংকিং সেক্টর থেকে, যেগুলো আর উদ্ধার হয়নি, তা দিয়ে 24টি পদ্মা সেতু করা যেত। এবং বলেছেন সেই ফ্যাসিস্ট সরকার যাওয়ার পর্যন্ত 4 লক্ষ কোটি টাকার খেলাফি ঋণ রেখে দেওয়া হয়েছে, যা কোনোদিনই আদায় হবে না। এটা পরিমাণ বাস্তব পক্ষে আরো বেশি। আর যেটা সাইফুল ভাই আমার মনে হয় পরিসংখ্যানটা ওই সময় বলার সময় একটু অমনোযোগী ছিলেন, সেটা খুব সম্ভবত $234 বিলিয়ন হবে, যেটা পাচার হয়েছে। উনি ওইভাবে লিখেছেন, তবে বাংলাটাই আমি বলি, উনি যেভাবে লিখেছেন যে প্রতি বছর 2 লক্ষ কোটি টাকা করে পাচার হয়েছে, যার 15 বছরের পরিমাণ দাঁড়ায় 29,25,000 কোটি টাকার মতো। তো যেহেতু আমরা টাকার হিসাবটা আমরা এখানে সবাই ইজিলি বুঝবো, সেজন্য বলি, কারণ গ্রামের মানুষ $বিলিয়ন এটা কিভাবে কনভার্ট করবে জানে না, এইটাই বোধহয় সোজা। তা আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো, যারা ইতিমধ্যে পড়েছেন ভালো, আর যারা পড়ে না তারা কষ্ট করে, এটা ওয়েবসাইটে পাওয়া যায়, দেখে নেবেন কষ্ট হলেও। এটা হচ্ছে বিগত 15 বছরের আওয়ামী দুর্নীতির একটা সংক্ষিপ্ত ইতিহাস। আমরা যাদের বিরুদ্ধে কথা বলবো, যাদের এই অতীত ইতিহাসকে জাতির সামনে তুলে ধরে নতুন করে আমরা আবার আমাদের ভবিষ্যৎ বিনির্মাণ করতে চাইবো, আমাদের আগামী প্রজন্মের জন্য সুন্দর আগামী বাংলাদেশ রেখে যেতে চাইবো, তাদের জন্য এটা জানা দরকার আছে। এবং তাহলে পরে আমরা এই ইতিহাসকে ভবিষ্যতের ইতিহাসের মধ্যে জায়গা দেব না। অনেক সময় ইতিহাসের মধ্যেই ভবিষ্যতের শিকড় লুকায়িত থাকে, সেটা ভালো ইতিহাস। কিন্তু এই সমস্ত ইতিহাসের থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যৎকে বিনির্মাণ করতে হয় বলেই এই খারাপ ইতিহাসটাও পড়তে হবে, যে কি হয়েছিল আমাদের ন্যাশনের উপরে, আমাদের অর্থনীতির উপরে। একটা ফ্যাসিস্ট সরকার জাতিকে কিভাবে ধ্বংস করে, জাতির অর্থনীতিকে কিভাবে ধ্বংস করে, জাতির সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কিভাবে করাপ্ট করে, পলিউটেড করে, ধ্বংস করে সেই জাতিকে এমন একটি অধম জাতিতে পরিণত করে, সেই ইতিহাসটা আমাদের জানতে হবে। ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্য দিয়ে বা এই ভূখণ্ডকে দখল করলেও 200 বছরে যে পরিমাণ অর্থনৈতিক লুটপাট তারা করেছে, সেটার একটা বক্তৃতা আমি শুনেছিলাম ভারতীয় একজন বিশিষ্ট রাজনীতিবিদ, আমি নাম এখানে নিতে চাই না, ইনি একজন অক্সফোর্ড ফেলো এবং ওইখানে বক্তৃতা দিয়েছেন। তার চাইতে বহু গুণ বেশি লুটপাট করেছে বিগত 15 বছরে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিম।
এইটুকু শুধু বলতে পারি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।